আচ্ছা, ঠিক আছে। এখন আমি শুরু করছি লেকচারটা। আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম এটা কুইকলি রিভিউ করছি, তারপরে আমি আমাদের আজকের টপিকে চলে যাব। প্রথমে রিনিউয়েবল এনার্জি সম্পর্কে আমাদের লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে গভর্নমেন্টের ভিশন হচ্ছে, গভর্নমেন্টের লক্ষ্য হচ্ছে 2041 সনে 40 গিগাওয়াট। 1 গিগা মানে হচ্ছে 10⁻৯, মানে 1000 মিলিয়ন ওয়াট, মানে 40,000 মিলিয়ন ওয়াট। এই পাওয়ারটা রিনিউয়েবল সোর্স থেকে জেনারেট করবে। যদিও এটা হচ্ছে হিউজ একটা নাম্বার, তবে মানে গভর্নমেন্টের ইভেন এই টার্গেটটাও ছিল যে 2020 সনের মধ্যে 10% অফ দি টোটাল জেনারেশন আসতে হবে রিনিউয়েবল এনার্জি থেকে। কিন্তু সেটা সাকসেসফুল হয় নাই। 10% মানে হচ্ছে প্রায়, এখন যদি তোমার 20,000 মেগাওয়াট হয় আমাদের জেনারেশন হয়, তাহলে 10% হচ্ছে 2,000 মেগাওয়াট। তাহলে প্রায় 2,000 মেগাওয়াট আমার রিনিউয়েবল সোর্স থেকে আসা উচিত। সেই জায়গায় আমার মোটে 404 মেগাওয়াট বর্তমানে আমরা অ্যাটেন্ড করেছি। এই যে আমার মাউস দেখতে পাচ্ছ, এই যে 404 মেগাওয়াট আমরা অ্যাটেন্ড করেছি। এবং গভর্নমেন্টের এই টার্গেট আছে যে 2021-এ 2,000 মেগাওয়াট পাওয়ার রিনিউয়েবল সোর্স থেকে জেনারেট করবে, এবং টোটাল পাওয়ার জেনারেশনে 20% পাওয়ার আসতে হবে রিনিউয়েবল সোর্স থেকে বাই দি ইয়ার 2030। যদিও এই টার্গেটটা ফিল করা ডিফিকাল্ট, বাট মানে চেষ্টা করলে অসম্ভব না, এবং চেষ্টা করলেই কিন্তু পারা যায় যদি আমাদের ফান্ড থাকে এবং যদি সেই লক্ষ্যটা থাকে এবং সেরকম ডেডিকেটেড লোক থাকে, তাহলে কিন্তু এই টার্গেটটা মানে ফুলফিল করা যায়। তার মানে তোমরা বুঝতে পারছো যে রিনিউয়েবল এনার্জির ফিউচার কিন্তু ব্রাইট। অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ ইজ কনসার্ন, রিনিউয়েবল এনার্জির ফিউচারটা খুবই ভালো, এবং এটার অল্টারনেটিভ নাই। কারণ আমাদের মানে যেগুলো অয়েল, গ্যাস এবং কয়লা, এগুলো আলটিমেটলি শেষ হবে। অতএব তারপরে আমার যদি অল্টারনেটিভ সোর্স না থাকে, তাহলে তো আমার এই রিনিউয়েবল এনার্জির উপরেই আমার ডিপেন্ড করতে হবে। যার জন্য এমন ইটালি বলো, ইউকে বলো, এসব দেশে কিন্তু ওদের ম্যাক্সিমাম এনার্জি আসতেছে কিন্তু ইয়ে থেকে, এয়ার থেকে, বাতাস থেকে। মানে ওখানে এয়ার টারবাইন ওরা বসিয়ে রাখছে, উইন্ডমিল যেটাকে বলে, এবং ওই উইন্ডমিল থেকে প্রায় 30-35% এনার্জি। তার মানে কি ওদের তেল নাই বা ইয়ে নাই? অবশ্যই আছে, কিন্তু ওই তেল এবং গ্যাস ওরা ওদের ফিউচার জেনারেশন জন্য রেখে দিয়েছে। মানে এখন ওরা রিনিউয়েবল এনার্জি থেকে যদ্দূর পারে তা ওরা হার্নেস করতেছে বা নিচ্ছে। তো আমাদেরও সেই লক্ষ্য থাকা দরকার যে আমাদের ফিউচার জেনারেশনের জন্য যাতে আমরা সাফিসিয়েন্ট এনার্জি আমরা রেখে দিতে পারি, সোর্স অফ এনার্জি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে লুক্রেটিভ অল্টারনেটিভ হচ্ছে রিনিউয়েবল এনার্জি। মানে অনেক রকম হতে পারে, তোমার মানে শস্য পুড়িয়ে তুমি করতে পারো, এনার্জি প্রডিউস করতে পারো, মানে ধানের খড় পুড়িয়ে, নারিকেল মালা মালা পুড়িয়ে, তারপরে তোমার গরুর গোবর থেকে এনার্জি প্রডিউস করতে পারো, তারপরে খরস্রোতা নদী থেকে তুমি রিনিউয়েবল এনার্জি প্রডিউস করতে পারো। কিন্তু সবচেয়ে লুক্রেটিভ ইয়েটা হচ্ছে, অল্টারনেটিভটা হচ্ছে সোলার ফটোভোল্টেইক, মানে সোলার প্যানেল যেগুলা, ওইগুলা দিয়ে আমি বাংলাদেশের জন্য খুবই সুইটেবল টু জেনারেট পাওয়ার। এই জন্য আমরা, হ্যাঁ বলো স্যার। জিওথার্মাল এনার্জি বা বায়োমাস এনার্জি স্যার, এগুলার মানে ইয়ে কেমন ফিউচার? জিওথার্মাল এনার্জির ফিউচার বাংলাদেশে এই কারণে ভালো না যে ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। এটা পড়াবো তোমাদের। ভেরি এক্সপেন্সিভ, কারণ মাটির অনেক নিচে যেতে হবে। জিওথার্মাল মানে মাটির নিচে যে হিটটা আছে সেটাকে তোমার বের করে আনতে হবে, অনেক নিচে যেতে হবে। 2 নাম্বার, ভেরি এক্সপেন্সিভ। আর এই যে সমুদ্রের ঢেউ, ওটাকে বাদ দিয়ে তুমি পাওয়ার জেনারেট করতে পারো, সেটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ। তুমি যে স্ট্রাকচারটা তৈরি করবা,
দ্যাট উইল বি রিয়েলি এক্সপেন্সিভ আর কি অ্যাফেয়ার। যার জন্য এটা আমরা সবকিছুই জানবো, বাট এটা কতদূর মানে ফিজিবল সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। একটা ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে তুমি একটা প্রজেক্ট করবা এট মিনিমাম কস্ট। সবসময় মনে রাখবা, তোমরা তো আর কয়েকদিন পরে ইঞ্জিনিয়ার হতে যাচ্ছ, মানে সবসময় মনে করবা যে আমি একটা প্রজেক্ট করলাম, দ্যাট ইজ নট অ্যাট অল রিওয়ার্ডেবল, মানে ওটাতে কেউ তোমাকে রিওয়ার্ড করবে না। তখনই রিওয়ার্ড করবে যখন তুমি ওই প্রজেক্টটা কম খরচে কম সময়ে তুমি কমপ্লিট করতে পারো। এজন্য আমাদের ইকোনমিক সাইডটাও আমাদের আইডিয়া থাকতে হবে যে মানে একটা প্রজেক্টের জন্য কত টাকা খরচ হচ্ছে, এবং আমি যেই এনার্জিটুকু সেল করছি ওখান থেকে আমি কত টাকা ফেরত পাবো, কয় বছরে পাবো। আমি যদি 100 কোটি টাকা একটা ধরো আমি সোলার ইয়েতে পাওয়ার স্টেশনে আমি ইনভেস্ট করলাম 100 কোটি টাকা, 100 কোটি টাকা আমি কয় বছরে তুলে আনতে পারবো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অতএব এখানে টাইম এবং ফাইন্যান্স ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা প্রজেক্ট। তো আমরা এখানে ওই সোলারের সাথে সাথেও আমরা মানে উইন্ড এনার্জি নিয়েও আলোচনা করব, তারপরে আদার বায়োমাস এগুলো নিয়েও আমরা আলোচনা করব, তারপরে তোমার সি থেকে আমরা যেই এনার্জিটুকু পাই ওয়েভ এনার্জি সেটা নিয়েও আলোচনা করব। আমরা প্রথমে ফোকাস করব সোলার প্যানেল এবং সোলার সেলের উপর, because this is the lucrative মানে option as far as renewable energy is concerned. আচ্ছা, তারপর লাস্ট ক্লাসে তোমাকে বলেছিলাম যে এখন আরেকটা খুব পপুলার যেটা মানে সোলার প্যানেল দিয়ে আমরা আনতেছি সেটা হচ্ছে ফ্লোটিং সোলার। বাংলাদেশে এখনো ফ্লোটিং সোলার একটাও হয় নাই, তবে মানে গভর্নমেন্টের প্ল্যান আছে যে কয়েকটা ফ্লোটিং সোলার তৈরি করার জন্য। ফ্লোটিং সোলার মানে পানির মধ্যে এটা ভাসতে থাকবে সোলার প্যানেল গুলা, এবং যখন সূর্যের আলো পড়বে সোলার প্যানেলের উপর তুমি ইলেকট্রিসিটি তৈরি করবা। এটার মেইন প্রবলেমটা হচ্ছে নর্মালি আমি ছাদের উপর বসিয়েও একই ইলেকট্রিসিটি তৈরি করতে পারি, তবে পানির মধ্যে কেন বসাবো? কারণ বাংলাদেশে মানে জমির পরিমাণটা অনেক কম, হাইলি অ্যান্ড ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, যার জন্য, এবং আমাদের মেইনলি জমিগুলো হচ্ছে কৃষি জমি, অতএব আমি কৃষি জমিকে তো নষ্ট করতে পারি না, অতএব বিল্ডিং এর যে ছাদগুলো আছে সেগুলো আমি ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে যে যেখানে যেখানে নদী আছে ওই নদীতেও আমি কিন্তু এই সোলার প্যানেলগুলা ভাসিয়ে আমি এনার্জি জেনারেট করতে পারি, ওইগুলাকে আমি বলছি ফ্লোটিং সোলার। তো গভর্নমেন্টের প্ল্যান আছে এবং আশা করি আমরা স্যার এই ফ্লোটিং সোলারের সাথে যদি আমরা হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন সিস্টেমের অ্যাডভান্টেজটা যোগ করতে পারি, সেক্ষেত্রে তো স্যার আমার ওয়্যারের আর কোনো ঝামেলাই রইলো না। ভালো ভালো আইডিয়া, কিন্তু ওয়্যারলেসে তুমি কতটুকু পাওয়ার, আমি এখানে ধরো মেগাওয়াট পাওয়ার জেনারেট করতেছি, তুমি ওয়্যারলেস মানে ধরো বাতাসের মধ্য দিয়ে মেগাওয়াট পাওয়ার কি ট্রান্সমিট করতে পারবা? জি স্যার। ভেরি ডিফিকাল্ট এটা। স্যার এটা তো জি স্যার। হ্যাঁ, এই জন্য তোমার ওয়্যারলেস পাওয়ার হচ্ছে আমি ধরো মাইক্রোওয়াট ওয়াট রেঞ্জের পাওয়ারটা আমি ওয়্যারলেস দিয়ে, বা ধরো একটা ট্রান্সমিটারের কত পাওয়ার আউটপুট কত, 100 200 300 কিলোওয়াট, এই 300 কিলোওয়াট পাওয়ার তুমি একটা ট্রান্সমিটার দিয়ে ট্রান্সমিট করতে পারো, কিন্তু মেগাওয়াট রেঞ্জের ওয়্যারলেসে ভেরি ডিফিকাল্ট। আর এই ট্রান্সমিটার দিয়ে কিন্তু এই পাওয়ার গুলা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, আর আমি যখন একটা লাইন দিয়ে নিচ্ছি তখন পাওয়ার কিন্তু একদিকে যাচ্ছে, মানে একটা পার্টিকুলার ডাইরেকশনে আমি পাওয়ারটা পাঠাচ্ছি। সো মানে এখনো পর্যন্ত ওয়্যারলেস মানে বাল্ক পাওয়ার ওয়্যারলেস মেথডে এখনো ওটা তৈরি হয়নি আর কি, ওইভাবে ইনভেন্ট হয় নাই, তবে ভবিষ্যতে হবে না যে এমন বলা যায় না, ভবিষ্যতে হতে পারে। অতএব এখন তোমার ফ্লোটিং সোলারের মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা প্রাইসটা 25% হায়ার। যদি আমার ছাদের উপরে একই সাইজের সোলার প্যানেল বসাই, যদি ওটার দাম হয় ধরো 10 লাখ টাকা, তোমার ফ্লোটিং সোলার যদি পানির উপর বসাও ওটা 12.5 লাখ টাকা, মানে
সরি 25%, হ্যাঁ মানে 12.5 লাখ টাকা ওটার কস্ট পড়ে যাবে। সো ফ্লোটিং সোলার ইজ এ বিট এক্সপেন্সিভ এবং এটার ইফিসিয়েন্সি কম, কারণ সূর্য সবসময় তির্যকভাবে ফ্লোটিং সোলারের উপর পড়বে না, এবং এটা পুকুরের উপর ভাসতে থাকবে বা নদীর ভাসতে থাকবে, যার জন্য এটার ইফিসিয়েন্সিও একটু কম। বাট অ্যাডভান্টেজ হচ্ছে আমি কৃষি জমি বা অন্যান্য জায়গা আমি নষ্ট করতেছি না, মানে এটা পানির উপর ছেড়ে দিচ্ছি, কারণ দ্যার ইজ অ্যাবান্ডেন্ট মানে ভলিউম অফ ওয়াটার অ্যাভেলেবল ইন বাংলাদেশ। তো গভর্নমেন্টের প্ল্যান আছে যে ফ্লোটিং সোলার নিয়ে কিছু করার জন্য। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা পড়েছি ল্যাটিটিউড লঙ্গিটিউড, ওই সংক্ষেপে বলে যাই। পৃথিবীকে কিছু হরিজন্টাল লাইন এবং কিছু ভার্টিক্যাল লাইনে ভাগ করা হয়েছে। These are all imaginary lines, এদের ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, বাট these lines are very commonly used. আচ্ছা, এই হরিজন্টাল লাইন এই যে দেখতেছো এই বাঁদিকের ছবিতে কি আসলে এই বাঁদিকের ছবিতে দেখতেছো এই যে সেন্টারে যে লাইনটা গিয়েছে এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবরেখা। তার উপরে আমি অনেকগুলা হরিজন্টাল লাইন আঁকতে পারি, নিচেও অনেকগুলা হরিজন্টাল লাইন আঁকতে পারি, এবং সেই অনুসারে আমি পুরা এইখান থেকে বিষুবরেখার একদম মেইন লাইন থেকে আমি উপরে গেলে আমি 90 ডিগ্রি, তাই না? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে না? আবার বিষুবরেখা থেকে আমি যদি নিচেও যাই, তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিসক্রাইব করতেছো। এই জন্য এই লাইনগুলাকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে ভাগ করি। যেমন আমার এই বিষুবরেখা থেকে সেকেন্ড লাইনকে আমি বলছি 30 ডিগ্রি, এখান থেকে তারপরে আরো দুইটা লাইনকে বলছি আমি 60 ডিগ্রি, একদম উপরে যেটা ট্যানজেন্ট হয়ে গেছে পোলের সাথে ওইটাকে বলছি আমি 90 ডিগ্রি। সো এই বিষুবরেখার প্যারালাল লাইনগুলোকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ভাগ করেছি। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে 15 ডিগ্রি, মানে 0 এবং 30-এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে 15 ডিগ্রি। তারপরে 0 এবং 15-র মধ্যে আমি যদি আরেকটা লাইন আঁকি সেটা হবে 7.5 ডিগ্রি। সো all these parallel lines are known as latitudes. এবং বিষুবরেখা আমার পৃথিবীকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। মানে অ্যাজ ইফ তুমি নারিকেল ভাঙলে যেটা হয়, উপরে ভাগটা হচ্ছে নর্দার্ন, নিচের ভাগটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে মনে থাকবে যে বিষুবরেখার সাথে প্যারালাল যে হরিজন্টাল লাইনগুলা আমরা কাল্পনিকভাবে ধরি ওইগুলোকে বলা হয় ল্যাটিটিউড। আর একইভাবে পৃথিবীকে আমি ভার্টিক্যাল লাইন দিয়েও ভাগ করেছি। এখন ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন তো খুব সুবিধা, আমি পৃথিবীর সেন্টার দিয়ে একটা লাইন টানলাম, ওটাকে আমি ইকুয়েটর বা বিষুবরেখা বললাম। কিন্তু ভার্টিক্যাল লাইন তো আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি, কোনটাকে আমি বেস মানে ড্যাটাম ধরবো বা বেস ধরবো। এই জন্য সায়েন্টিস্টরা ঠিক করছে যে যেই ভার্টিক্যাল লাইনটা ইংল্যান্ডের গ্রিনউইচ শহরের উপর দিয়ে গিয়েছে ওটাকেই আমি জিরো ভার্টিক্যাল লাইন বলবো। এই যে এই লাইনটা দেখতেছো, এই লাইনটা হচ্ছে আমার জিরো ভার্টিক্যাল লাইন, এটাকে বলা হয় প্রাইম মিডিয়ান। এবং এই প্রাইম মিডিয়ান থেকে আমি একইভাবে অনেকগুলা ছোট ছোট প্যারালাল ভার্টিক্যাল লাইন এঁকেছি থ্রু আউট দি সার্কেল। তার মানে আমার এই প্রাইম মেরিডিয়ান লাইনটা আমার পৃথিবীটাকে আবার দুই ভাগে ভাগ করেছে। ডান দিকেটা হচ্ছে আমার ইস্টার্ন হেমিস্ফিয়ার আর বাঁ দিকেটা হচ্ছে আমার ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। এবং এই লাইনগুলোকে তুমি ডিফারেন্ট অ্যাঙ্গেলে মানে ডিফাইন করতে পারো। যেমন এখান থেকে দুটো লাইন পরে আমি 30 ডিগ্রি আঁকছি, তারপরে আরো দুইটা 60 ডিগ্রি, তারপরে আরো দুইটা 90 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, তারপরে 150 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি। এইভাবে তুমি বাদিকেও যেতে পারো, একইভাবে তুমি এই লাইনগুলোকে অ্যাঙ্গুলার ওয়েতে ডিসক্রাইব করতে পারো। তাহলে এই হচ্ছে আমার ল্যাটিটিউড আর লঙ্গিটিউড। তাহলে ল্যাটিটিউড মনে রাখবা যে পৃথিবীর সাথে হরিজন্টাল যেগুলো লাইন মানে আমরা কাল্পনিকভাবে কল্পনা করি ওটাকে আমরা বলি ল্যাটিটিউড, আর যেগুলো লাইন আমি ভার্টিক্যালি কল্পনা করি ওটাকে আমি বলছি লঙ্গিটিউড। ঠিক আছে? আচ্ছা, এখানে ওই যে ল্যাটিটিউডের ডিফারেন্ট নাম আছে, এগুলো তোমাদের মুখস্থ করার দরকার নাই, জাস্ট দেখে নিয়ে যে 23 ডিগ্রির সাথে যেই
হরিজন্টাল লাইন গেছে ওটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, এবং 66 ডিগ্রি বরাবর যে হরিজন্টাল লাইন গেছে ওটাকে বলা হয় আর্কটিক সার্কেল। এভাবে নিচেও ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, অ্যান্টার্কটিক সার্কেল, এগুলা এভাবে লাইনগুলোকে ডিফাইন করা হয়েছে। তারপরে এখানে আবার একইভাবে তোমার ল্যাটিটিউডের লাইনগুলা মানে দেখানো হয়েছে করে। আচ্ছা, এরপরে যেটা যেটা ইম্পর্টেন্ট, বাকিগুলা যে ফিগার যেটা দেখতেছো একই কথাই বলেছে, ল্যাটিটিউড লংটিটিউড সম্পর্কে তোমার একই ধরনের কথা এখানে বলা হয়েছে, ওখানে আর আমি আর যাচ্ছি না। এখন বাংলাদেশের তুমি ল্যাটিটিউড এবং লংটিটিউড কি করে ডিফাইন করবা? সাধারণত যেমন বাংলাদেশের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আবার প্রস্থ আছে। অতএব তার মানে বাংলাদেশে তুমি যদি এই জায়গাটা ধরো, এটা ল্যাটিটিউড ডিফারেন্ট, লংটিটিউড ডিফারেন্ট, আবার এই জায়গাটা ধরলে ল্যাটিটিউড ডিফারেন্ট, লংটিটিউড ডিফারেন্ট, এই জায়গাটা ধরলে ল্যাটিটিউড ডিফারেন্ট, লংটিটিউড ডিফারেন্ট। সাধারণত এই জন্য একটা দেশে ঠিক মাঝামাঝি যেই লাইনটা গেছে, যে হরিজন্টাল লাইন গেছে, ওটাকে আমি বলবো ল্যাটিটিউড, আর যে ভার্টিক্যাল লাইনটা গিয়েছে ওটাকে বলবো আমি লংটিটিউড। ঠিক আছে, তাহলে বাংলাদেশের পজিশন হচ্ছে 24 ডিগ্রি। স্যার কথাটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলতেছি, মানে একটা দেশে তুমি ল্যাটিটিউড লংটিটিউডের মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশের পজিশনটা পৃথিবীতে কোথায় আছে ওটা নির্ণয় করা। তো বাংলাদেশে আমি একটু আগে তোমাদের দেখালাম যে এই ডিফারেন্ট হরিজন্টাল লাইন পৃথিবী বরাবর আমি এঁকেছি, ডিফারেন্ট ভার্টিক্যাল লাইন আমি পৃথিবী বরাবর এঁকেছি। এখন তুমি বাংলাদেশের কাছে আসো, এখন বাংলাদেশে পজিশনটা কি হবে ইন টার্মস অফ ল্যাটিটিউড এবং লংটিটিউড? এটা পজিশনটা বের করার নিয়ম হচ্ছে তুমি বাংলাদেশের মাঝামাঝি জায়গা একটা কল্পনা করো। আমার মাউসটা দেখা যাচ্ছে, এই আমার মাউসটা আমি ঘুরাচ্ছি, ধরো এটা হচ্ছে আমার মিড পয়েন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমার মিড পয়েন্ট। হ্যাঁ, এই মিড পয়েন্টে দেখো এটা হচ্ছে আমার ল্যাটিটিউড, এই মিড পয়েন্টে কত ডিগ্রি ল্যাটিটিউড দিয়েছে এই যে দেখো এখানে বলা আছে 24 ডিগ্রি নর্থ, 24 ডিগ্রি নর্থ। তার মানে বাংলাদেশের ল্যাটিটিউড হচ্ছে 24 ডিগ্রি, আর এই লাইনটা এটা হচ্ছে লংটিটিউড। এই লাইনটা কত ডিগ্রিতে গেছে দেখো, এটা হচ্ছে এই যে নিচে লেখা আছে 90 ডিগ্রি ইস্ট। তাহলে বাংলাদেশের পজিশন হচ্ছে 24 ডিগ্রি নর্থ। নর্থ কেন বলছি? কারণ এটা বিষুবরেখার উত্তর দিকে আছে। আর ইস্ট কেন বলছি? কারণ এটা প্রাইম মেরিডিয়ান, যেটা ওই যে 0 ডিগ্রি লাইন, ওটা থেকে পূব দিকে আছে, মানে বাংলাদেশের পজিশন। তাহলে একটা দেশকে তুমি ডিফাইন করার জন্য ওই দেশের মিড পয়েন্টটা নাও, ওই মিড পয়েন্টে দেখো মানে ল্যাটিটিউডের রেখাটা কত ডিগ্রিতে আছে আর লংটিটিউডের রেখাটা কত ডিগ্রিতে আছে, ওইটা দিয়েই তোমার ওই দেশের পজিশনটা সাধারণত ডিফাইন করা হয়। তাহলে বাংলাদেশের পজিশন হচ্ছে 24 ডিগ্রি নর্থ আর 90 ডিগ্রি ইস্ট। সো ল্যাটিটিউড অফ বাংলাদেশ ইজ 24 ডিগ্রি নর্থ and 90 ডিগ্রি ইস্ট। এটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? বুঝা গেল? জি স্যার। জি স্যার, বুঝছে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো এখানে, এখন আমি যদি বলি ধরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা ল্যাটিটিউড কত দেখি, ফিগার দেখে, ফিগারটা বোঝা যাচ্ছে না? একটু বড় করবো ফিগারটা, একটু বড় করেন। আচ্ছা স্যার একটু বড় করলে তো একটু বাইরে চলে যাবে হয়তো, দেখি। জি স্যার, তো ডিগ্রি গুলো চলে যাবে স্যার। না এই যে এখন দেখো, আচ্ছা আগে ল্যাটিটিউডটা বলো, লংটিটিউড আমেরিকা ইউএসএ ল্যাটিটিউড কত হবে বলো দেখি? 45 স্যার, 45। না 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 না, 45 কেন হবে? ওই 45 লাইনটা কি মাঝামাঝি গেছে? জি স্যার, 45 আর 30 এর মধ্যে চাইলে আমটা হবে, হ্যাঁ, সেটা হবে। 30 এবং 4 আন্দাজে বলো কত হতে পারে? 35 স্যার। 35 না 37 এর মতো হবে? 37? 37 জি স্যার 37 স্যার। হ্যাঁ 37 এর মতো হবে। আচ্ছা আচ্ছা, 37.5 কানাডার ল্যাটিটিউড কত বলো? যাই হোক, হোয়াটএভার, এটা তো আমরা মানে আনুমানিক বলতেছি আর কি। হ্যাঁ 37.5 ঠিক আছে। কানাডা কানাডা 60 ডিগ্রি স্যার। হ্যাঁ 60 ডিগ্রি, কানাডার ল্যাটিটিউড হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, এখন লংটিটিউডের জন্য আবার ফিগারটাকে ছোট করতে হবে। বলো কানাডার কত, লংটিটিউড কত?
এটা দেখা যাচ্ছে কিন্তু মোরলেস। So 30 degree. 25 maybe, sir. হ্যাঁ, গুড গুড। এই 30 একটু বাদিকে, এটা হচ্ছে ধরো 32 sir. 30 হ্যাঁ 32 ডিগ্রি, বাট এক মিনিট আমি 27 no. আচ্ছা, তাহলে হ্যাঁ মানে কানাডার লঙ্গিটিউড হচ্ছে 32 ডিগ্রি, আমি বলতে পারি 33 ডিগ্রি। আচ্ছা, এটা ইস্ট না ওয়েস্ট বলো? লঙ্গিটিউড Sir, অফ west, কানাডা। sir. হ্যাঁ, এটা ওয়েস্ট। এটা বাদিকে পড়ছে, কিন্তু তুমি যদি 0 ডিগ্রি লাইন দেখো, এটা বাদিকে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এভাবে আমি একটা দেশের মানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা ডিফাইন করতে পারি, বলতে পারি। এবং এটা অলওয়েজ আচ্ছা, অস্ট্রেলিয়াটা বলো দেখি কত? অস্ট্রেলিয়ার ল্যাটিটিউড কত হবে? That 23. হ্যাঁ, গুড, So 23। 23. 23 কি? 23 বললে হবে না। 23 degree. Sir, এটা east. Sir, east, Huh? sir. 23 degree east. Northern, sir, northern. হ্যাঁ হ্যাঁ, Latitude, তোমার ল্যাটিটিউড তো নর্থ আর সাউথ হবে। north হবে, sir, এটা। এটা না, নর্থ এটা কি? south. এই যে ইকুয়েটার, এটা সাউথ হবে। South. ইকুয়েটারের উপরে হচ্ছে নর্থ, আর ইকুয়েটারের নিচে হচ্ছে এটা সাউথ। south তাহলে অস্ট্রেলিয়ার হচ্ছে 23.5 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। South. হ্যাঁ, আচ্ছা, এখন লংগিটিউডের জন্য আমি যদি ফিগারটা একটু ছোট করি, দেখো কত আসে, দেখো দেখি। Sir, দেখা যায় না, sir. অস্ট্রেলিয়ার, হ্যাঁ, এটা হচ্ছে 100। Sir, একটু আচ্ছা, So 135 sir. গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে 135, এই যে। তো এটা কি 135 কি? east, sir, east. ইস্ট। হ্যাঁ, East. এটা হচ্ছে আমার প্রাইম মেরিডিয়ান। আমার ডান দিকে হচ্ছে ইস্ট, বাদিকে হচ্ছে ওয়েস্ট। তাহলে আমার অস্ট্রেলিয়ার ল্যাটিটিউড হচ্ছে, আমি কত পাইছি, 23.5 ডিগ্রি সাউথ, আর লঙ্গিটিউড হচ্ছে তোমার 33.5 ডিগ্রি ইস্ট, সরি 135 ডিগ্রি ইস্ট। এই হচ্ছে, তো এইভাবে আমি একটা দেশের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, কে আসছে দুবার, কি হচ্ছে চলে গেছে, এভাবে আমি একটা দেশের ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা ডিফাইন করতে পারি। আচ্ছা আচ্ছা, এখন আসো সোলার রেডিয়েশন, যেটা নিয়ে আমরা সব সময় মানে ইয়ে করব আর কি, চিন্তা ভাবনা করব। আচ্ছা, সোলার সেল সোলার মানে রেডিয়েশনের জন্য এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা আমাদের দরকার হবে। হ্যাঁ, কিসের? হ্যাঁ বলো, বলো, শুনি নাই। মানে স্যার আবার সোলার হ্যাঁ? রেডিয়েশনটার জন্য স্যার ওই যে লঙ্গিটিউড আর ল্যাটিটিউড ওটা আমাদের মানে কাউন্ট করতে হবে। হ্যাঁ, কারণ তোমার সূর্য, কারণ এই ল্যাটিটিউড লঙ্গিটিউড কেন ইম্পর্টেন্ট একটু পরেই বুঝবা তোমরা, এটা কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি প্রথমে সোলার রেডিয়েশন মানে হচ্ছে সূর্যের তাপ বা সূর্যের আলো, মানে এটা কিভাবে পৃথিবীতে আসতেছে। কারণ আমার সোলার সেল কাজ করতেছে সূর্যের আলোর উপর। আমরা দিনের বেলায় সোলার সেল কাজ করে, সেই ইলেকট্রিসিটি প্রডিউস করে, রাত্রেবেলা সেই ইলেকট্রিসিটি আর দেয় না, মানে অফ হয়ে থাকে। অতএব আমার যতটুকু এনার্জি বের করা দরকার সোলার সেল থেকে, আমার দিনের বেলায় করতে হবে, এবং যতক্ষণ সূর্য থাকে ওখান থেকে আমার এই এনার্জিটুকু বের করতে হবে। আচ্ছা,
এখন আমি যদি ডাইরেক্ট ছবিতে চলে যাই, এই যে দেখো, এই উপরে হচ্ছে আমার সূর্য, নিচে তোমার পৃথিবীর তোমার মানে মধ্য দিয়ে তোমার মেঘ আছে, কোনো কোনো জায়গায় মেঘ নাই, তারপরে বাঁদিকে গাছপালা দেখাচ্ছে, ডান দিকে বাড়ি দেখাচ্ছে। আচ্ছা, সূর্যের আলো কিভাবে আসতেছে? কিছু সূর্যের আলো দেখো ডাইরেক্ট চলে আসতেছে কোনো বাধা ছাড়া, শুধু বায়ুমণ্ডলে বাধা ছাড়া, মানে সরাসরি পৃথিবীতে চলে আসতেছে। এইগুলাকে আমরা বলবো ডাইরেক্ট রেডিয়েশন অথবা ডাইরেক্ট নর্মাল রেডিয়েশন। এখন আপাতত ডাইরেক্ট রেডিয়েশনই বলো। আচ্ছা, আর এই যে সূর্যের আলোগুলা বা সূর্য রশ্মিগুলা দেখো ইয়ের মেঘের ভিতর দিয়ে আসার পরে তারপরে স্ক্যাটার্ড হয়েতে আমার পৃথিবীতে আসতেছে। তার মানে কি এটার এনার্জি কিছু মেঘ খেয়ে ফেলেছে, এই জন্য এটাকে বলা হয় ডিফিউজ রেডিয়েশন। এই যে এখানে থেকে বাঁদিকে দেখো, এই যে ডিফিউজ রেডিয়েশনে আসতেছে সূর্যের আলো, আবার ডান দিকেও ডিফিউজ রেডিয়েশনে সূর্যের আলো আসতেছে। আর আরো কিছু সূর্যের আলো মানে বায়ুমণ্ডলে অনেক ধরনের ইম্পিউরিটি আছে, ওইগুলো খেয়ে ফেলে। এখন আমি কয়েকটা টার্ম এখান থেকে ডিফাইন করব, সেই টার্মগুলা তোমাদেরকে বলতেছি। তোমাদের প্রথম যে টার্মটা জানা দরকার সেটা হচ্ছে GHI, গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন অর ইরেডিয়েশন। রেডিয়েশনও আমরা বলি এই যে RADITION অথবা ইরেডিয়েশন। ইরেডিয়েশন আর রেডিয়েশন একই কথা। GHI মানে হচ্ছে গ্লোবাল হরিজন্টাল ইরেডিয়েশন, যেটাকে আমরা রেডিয়েশনও বলি, ঠিক আছে। আর DNI হচ্ছে ডাইরেক্ট নর্মাল রেডিয়েশন, আর DHI হচ্ছে ডিফিউজ হরিজন্টাল রেডিয়েশন অর ইরেডিয়েশন। তাহলে তোমার ফিগার দেখে বুঝতে পারতেছো কোনটা GHI আর কোনটা DNI, কোনটা DHI। GHI এখন আমরা ভালোভাবে বুঝি নাই, বাট DNI আর DHI এই দুইটা কিন্তু আমরা বুঝছি। DNI কোনটা বলো দেখি, ওই যে ফিগারটা দেখালাম, আমি ফিগারে যাচ্ছি না। ডাইরেক্ট চলে আসে যেটা স্যার। স্যার যেটা ডিরেক্ট, হ্যাঁ, যেটা ডাইরেক্ট কোনো মেঘ টেক ছাড়া পৃথিবীতে চলে আসতেছে, ওইটাকে আমি বলবো ডাইরেক্ট নর্মাল রেডিয়েশন। আর DHI সেটা হচ্ছে যেটা মেঘ হয়ে আসতেছে, ডিফিউজ হয়ে আসতেছে, ওইটাকে আমি বলবো ডিফিউজ হরিজন্টাল রেডিয়েশন। আর এই দুইটার যোগফল হচ্ছে গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন। মানে গ্লোবালি মানে পুরা পৃথিবী কি পরিমাণ সূর্যের আলো পাচ্ছে, এক পাচ্ছে সরাসরি, যেটাকে আমি বলছি ডাইরেক্ট নর্মাল রেডিয়েশন, আর একটা হচ্ছে ডিফিউজ, সেটা DHI, এবং এই দুইটার যোগফল হচ্ছে আমার গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন। এই তিনটা টার্ম খুব ইম্পর্টেন্ট, মানে আমরা ইয়েতে সোলার সেলে এই তিনটা টার্ম আমরা ইউজ করব, এই জন্য এই তিনটা টার্ম মনে রাখতে হবে। এবং মনে রাখাটা খুব সহজ, যেটা সরাসরি পৃথিবীতে আসতেছে উইদাউট এনি ইন্টারফিয়ারেন্স, ওটাকে আমরা বলছি ডাইরেক্ট নর্মাল রেডিয়েশন। যেটা মেঘের বা অন্যান্য ইন্টারফিয়ারেন্সের ভিতর দিয়ে আসতেছে, ওটাকে আমি বলছি ডিফিউজ হরিজন্টাল রেডিয়েশন অর DHI। আর এই দুইটা যোগফল মিলে আমি এটাকে বলছি গ্লোবাল হরিজন্টাল রেডিয়েশন, GHI। আচ্ছা, এটা আপাতত এটা মনে রাখো। তারপরে আমি সূর্যের, আমরা জানি যে সূর্য ক্রমাগত তার স্থান পরিবর্তন করতেছে, আসলে কি তাই? সত্যি? হ্যাঁ, না স্যার, পৃথিবী ঘুরতেছে। হ্যাঁ, পৃথিবী ক্রমাগত তার স্থান পরিবর্তন করতেছে, সেই অনুপাতে সূর্যের পজিশনও আমরা মানে চেঞ্জ দেখতেছি। আসলে তো সূর্য স্থির, কিন্তু যেহেতু পৃথিবী ঘুরতেছে, এবং শুধু পৃথিবী নিজের অ্যাক্সিসের উপরে ঘুরতেছে না, আবার সূর্যের চারিদিকেও ঘুরতেছে। সো ইট ইজ এ ভেরি কমপ্লিকেটেড মানে কি বলবো সিস্টেম এটা। অতএব আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল, কারণ আমার মূল কথাটা হচ্ছে আমার সূর্যের সাথে আমার সম্পর্ক স্থাপন করতে হবে এই সোলার সেল তৈরি করার জন্য। এই জন্য আমার কয়েকটা অ্যাঙ্গেল সম্পর্কে আমার সম্যক ধারণা মানে নিতে হবে। মানে এগুলাকে আমার বলা হয় সোলার অ্যাঙ্গেলস। আমরা তিনটা অ্যাঙ্গেল নিয়ে বিশেষভাবে আলোচনা করব। একটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল,
একটা হচ্ছে অল্টিটিউড অ্যাঙ্গেল, আর আরেকটা হচ্ছে তোমার অ্যাজিমাথ অ্যাঙ্গেল। এরপরে আরো অনেকগুলো অ্যাঙ্গেল আছে, ওইটা এত ইম্পর্টেন্ট না, বাট এই তিনটা অ্যাঙ্গেল আমার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমি জেনিথ অ্যাঙ্গেলটা নিয়ে আলোচনা করি। তাহলে কি কি অ্যাঙ্গেল বললাম? একটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল, একটা হচ্ছে অল্টিটিউড অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে অ্যাজিমাথ অ্যাঙ্গেল। এই তিনটা অ্যাঙ্গেল মনে রাখবা। একটা হচ্ছে জেনিথ অ্যাঙ্গেল, একটা হচ্ছে অল্টিটিউড অ্যাঙ্গেল, এবং আরেকটা হচ্ছে অ্যাজিমাথ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই তিনটা অ্যাঙ্গেল কি আমি একটা নেক্সট ছবিতে যেয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করি। এই ধরো, এই যে সার্কেল যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভূপৃষ্ঠ। কারণ আমরা জানি ভূপৃষ্ঠ, তুমি যদি এক জায়গায় থাকো এটাকে সমানই মনে হবে, আসলে তো সমান না। এটা মানে 225 মাইল পর পর এই কার্ভেচারটা বোঝা যায় একটা পৃথিবীর। আচ্ছা, তাহলে বাট একটা লোকের অনুপাতে ভূপৃষ্ঠটা একেবারে ফ্ল্যাট, সমান। আচ্ছা, তো এখন দেখো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, আমার মাউস দেখতেছো? জি স্যার। আচ্ছা, এই লোক একটা দাঁড়িয়ে আছে, আমার সূর্যটা ঠিক এই জায়গায়, সূর্য তার পজিশন কিন্তু চেঞ্জ হচ্ছে, সে একবার এইদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে। শীতকালে একটু দূরে যাচ্ছে, গরমকালে একটু আরো দূরে যাচ্ছে। এভাবে সূর্য পজিশন মানে দিনের সাইকেলের সাথে চেঞ্জ হচ্ছে, এট দ্য সেম টাইম মানে বছরের সাইকেলের সাথে চেঞ্জ হচ্ছে। যাই হোক, আমরা এখন দিনের সাইকেলটা নিয়ে কল্পনা করি। ধরো এই লোকটা দাঁড়িয়ে আছে, সূর্যটা এখানে, তুমি লোকটা বরাবর, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওই বরাবর সোজা একটা ভার্টিক্যাল লাইন টানো, লম্ব আঁকো ওই পয়েন্টে তুমি যেখানে দাঁড়িয়ে আছো। তারপরে তুমি সূর্যের দিকে তাকাও। এই যে অ্যাঙ্গেলটা ডিফাইন করতেছো মানে ভার্টিক্যালের সাথে, এটাকেই আমি বলবো জেনিথ অ্যাঙ্গেল। বুঝা গেল কথাটা? মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি সূর্যের তির্যক যে রেখাটার সাথে ওটার সাথে যে অ্যাঙ্গেলটা স্যার। হ্যাঁ হ্যাঁ, সূর্যের সাথে ভার্টিক্যালি যেই অ্যাঙ্গেলটা, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, যে জায়গায় দাঁড়িয়ে আছো ওইখানে একটা ভার্টিক্যাল লাইন কল্পনা করো, আর তোমার ওই পয়েন্ট থেকে সূর্যের সেন্টার পর্যন্ত আরেকটা লাইন টানো। এই দুই লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ওটাই হচ্ছে আমার জেনিথ অ্যাঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে অল্টিটিউড অ্যাঙ্গেলটা কি? তুমি এই গ্রাউন্ড থেকে, তুমি তো এখন ভার্টিক্যাল, তুমি ভার্টিক্যাল থেকে সূর্যটাকে দেখতেছো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, এটাকে আমি জেনিথ অ্যাঙ্গেল বলতেছি। আমি যদি হরিজন্টাল, আমি যদি এখানে ধরো আমি এখানে শুয়ে আছি, এখানে আমি শুয়ে থেকে আমি সূর্যকে দেখি, তখন আমি এই অ্যাঙ্গেলটা ডিফাইন করতেছি, মানে সূর্য কত উপরে আছে ভূমি থেকে, এটাকেই আমি বলছি অল্টিটিউড অ্যাঙ্গেল। ঠিক আছে? বুঝলা? বুঝা গেল? স্যার এটা কোশ্চেন স্যার। জি স্যার। স্যার এটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো কোশ্চেন। স্যার আমাদের স্যার যে ভার্টিক্যাল থেকে যে সারফেসের যে এরিয়া, এখানে 90 ডিগ্রি না পুরোটা? না স্যার এই যে হ্যাঁ হ্যাঁ ইয়া পর্যন্ত? হ্যাঁ, তাহলে হ্যাঁ, স্যার 90 এই যে ডিগ্রি। এখানে 90 ডিগ্রি মাইনাস মানে এ লেখবো কি জন্য স্যার সেটা বলুন। আচ্ছা হ্যাঁ, বলতেছি। এটা হচ্ছে তোমার হরিজন্টাল লাইন, এটা ভূমির উপর আছে, আর এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? ও স্যার ওটা ভূমির উপরই লাইন। জি স্যার হ্যাঁ, বুঝছি এটা স্যার, ভূমির এখন উপর বুঝছি লাইন। স্যার। হ্যাঁ, তাহলে সব এটা মিলে কত? 90 ডিগ্রিটা। এটা 90 ডিগ্রি। জি স্যার আর- বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আর অল্টিটিউড অ্যাঙ্গেলকে যদি আমি আলফা বলি, তাহলে জেনিথ অ্যাঙ্গেল হবে 90 মাইনাস আলফা। তার মানে সবসময় মনে রাখবা, যেই পজিশনে সূর্য থাকুক না কেন, জেনিথ অ্যাঙ্গেল প্লাস অল্টিটিউড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এক্সেপ্ট। জি স্যার বুঝছি স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন বলো, সূর্য যদি একদম গ্রাউন্ডের সাথে থাকে তাহলে কি হবে? বা সূর্য যখন অস্ত যাচ্ছে তখন কি হবে? অল্টিটিউড অ্যাঙ্গেল কত? স্যার স্যার, 0 0 ডিগ্রি ডিগ্রি। স্যার। 0 হবে। জেনিথ অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি স্যার। হ্যাঁ, গুড গুড, হ্যাঁ গুড। সূর্য যখন উদয় হচ্ছে,
আচ্ছা ঠিক আছে, আমি লিখবো। তাহলে তাহলে সূর্য যখন উদয় হচ্ছে তখন জেনিথ অ্যাঙ্গেল কত হবে? স্যার 0 জেনিথ অ্যাঙ্গেল স্যার 90 ডিগ্রি। স্যার জেনিথ অ্যাঙ্গেল 0 জেনিথ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। জিরো কেন হবে? অল্টিটিউড অ্যাঙ্গেল জিরো। মানে সূর্য যখন উদয় হচ্ছে তার মানে কি সূর্য ধরো এখান থেকে উদয় হচ্ছে, তুমি তুমি ভার্টিক্যাল লাইন টানো, স্যার তাহলে এটা এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি হবে। স্যার জেনিথ অ্যাঙ্গেল 90 90 ডিগ্রি ডিগ্রি। হবে স্যার। হ্যাঁ, এবং অল্টিটিউড অ্যাঙ্গেল জিরো হবে সূর্য যখন উদয় হচ্ছে এবং সূর্য যখন অস্ত যাচ্ছে। সূর্য যখন উদয় হচ্ছে, সূর্য যখন অস্ত যাচ্ছে, তখন তোমার অল্টিটিউড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 0 এন্ড জেনিথ অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। একটু আগে যেটা বললাম, অল্টিটিউড অ্যাঙ্গেল এবং জেনিথ অ্যাঙ্গেলের যোগফল 90 হতে হবে। ঠিক আছে, স্যার যদি সূর্য মাথার উপরে থাকে স্যার একদম, সেক্ষেত্রে বলো কি হবে? অল্টিটিউড 90 ডিগ্রি হবে। হ্যাঁ, ভেরি গুড। জেনিথ অ্যাঙ্গেল তখন 0 হবে, অল্টিটিউড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। হ্যাঁ, জি স্যার। এই তো বুঝছো তোমরা। ঠিক আছে, আচ্ছা আবার কে আসলো? হ্যালো, আলফাজ ইসলাম। হ্যালো, আলফাজ ইসলাম, তুমি এখন এসে কি করো? আমরা তো অলমোস্ট অনেক দূর চলে গেছি। তুই জানো না 4টার সময় ক্লাস শুরু হয়? আচ্ছা, তাহলে আমরা শিখলাম অল্টিটিউড অ্যাঙ্গেল এবং জেনিথ অ্যাঙ্গেল। ঠিক আছে, এবং সূর্য ঠিক যখন মাথায় তখন জেনিথ অ্যাঙ্গেল কত বললা? 0 স্যার জিরো স্যার, 0 হবে স্যার। হ্যাঁ, জেনিথ অ্যাঙ্গেল 0 এবং অল্টিটিউড অ্যাঙ্গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, এখন অ্যাজিমাথ অ্যাঙ্গেল। অ্যাজিমাথ অ্যাঙ্গেলের জন্য আমি আরেকটা ছবি নিই। এই দেখো, এখানে দেখো সূর্যটা এখন আমি এইদিকে সরিয়ে আনছি। আচ্ছা, তুমি এখানে আসো, এই জায়গায় আসো। তাহলে তুমি এখানে জেডটা কি বলো দেখি? জেনিথ অ্যাঙ্গেল, হ্যাঁ, জেডটা হচ্ছে Zenith জেনিথ অ্যাঙ্গেল আর এইচটা হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড অ্যাঙ্গেল। অল্টিটিউড অ্যাঙ্গেল। আচ্ছা, এখন সূর্য যেখানে আছে তুমি সরাসরি ওখান থেকে ভূপৃষ্ঠের উপর একটা পারপেন্ডিকুলার লাইন টানো। কি বললাম বুঝলো? জি স্যার। মানে সূর্য যেখানে আছে, হ্যাঁ, ওখান থেকে সরাসরি তুমি ভূপৃষ্ঠের উপর একটা লাইন টানো। আচ্ছা, এবং তুমি যেখানে আছো ওই পয়েন্ট থেকে এই সূর্যের যে ভার্টিক্যাল লাইন টানছো ওই বিন্দু দুটা এই রেখা দিয়ে যোগ করো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হলো নর্থের সাইডের থেকে এই যে অ্যাঙ্গেলটা ডিসক্রাইব করা হলো, এটাকে বলা হচ্ছে এজিমাথ অ্যাঙ্গেল। সাধারণত এজিমাথ অ্যাঙ্গেল নর্থ থেকে মেজার করা হয়, কোনো কোনো ক্ষেত্রে আবার সাউথ থেকেও মেজার করা হয়। যাই হোক, তোমরা ধরে নাও আপাতত আমি নর্থ থেকে মেজার করতেছি। তাহলে এজিমাথ অ্যাঙ্গেলটা কি আবার বলো? এই অ্যাঙ্গেলটা কি অলওয়েজ ক্লকওয়াইজে নিতে হবে স্যার? হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা অলওয়েজ কি ক্লকওয়াইজে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্লকওয়াইজই মেজার করা হয়। নর্থ থেকে ধরলে এটা ক্লকওয়াইজই মেজার করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন বলো এজিমাথ অ্যাঙ্গেল কি করে ডিফাইন করবা? স্যার ওটা তো সূর্যের সাথে একটা মানে পারপেন্ডিকুলার আইকে, তারপর স্যার ওখানে ভূমির সাথে, এবং তুমি কোথায় আছো? জি স্যার ওটা মানে প্লাস তুমি করে মানে হচ্ছে তুমি মানে সোলার প্যানেল। মানে তুমি মানে জি, আমরা স্যার। বলছি সোলার প্যানেল। সোলার প্যানেল জি, স্যার। কোথায় আছে ওইটার সাথে যে অ্যাঙ্গেলটা মানে নর্থের সাথে করেছে, মানে ভূপৃষ্ঠ বরাবর, ওটাকে আমি বলবো মানে অ্যাজিমাথ অ্যাঙ্গেল। এখন এই অ্যাজিমাথ অ্যাঙ্গেলও কিন্তু সূর্যের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমার তিনটা জিনিসই চেঞ্জ হচ্ছে, আমার অল্টিটিউড অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে, জেনিথ অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে, অ্যাজিমাথ অ্যাঙ্গেলও আমার চেঞ্জ হচ্ছে। এখন অ্যাজিমাথ অ্যাঙ্গেলের ইম্পর্টেন্সটা কি সেটা আমরা একটু পরে বুঝবো, একটু পরে। এই যে দেখো, এই আমি একটা সোলার প্যানেল বসাইছি, একটা সোলার প্যানেল বসিয়েছি। একটু আগে যেটা বললাম, এজিমাথ অ্যাঙ্গেল সাধারণত নর্থ থেকে
ক্লকওয়াইজ ধরা হয়, বাট কোনো কোনো জায়গায় এটা সাউথ থেকে ধরা হয়, বুঝছো? মানে যেভাবেই সাউথ ধর না থেকে কেন, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, সাউথ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ, নর্থ থেকে ক্লকওয়াইজ ধরা হয়। আচ্ছা, তুমি যেখানেই থাকো না কেন, মানে এই সূর্য থেকে তুমি একটা ভার্টিক্যাল লাইন টানবা, এই যে লাইন টানছো, এবং এই সোলার সেলের সাথে ওই লাইনটা ইয়ে করো, তাহলে তোমার ওইখান থেকে তোমার এই এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার এজিমাথ অ্যাঙ্গেল। এই যে এখান থেকে বুঝতে পারতেছো তো, এই আমার সোলার প্যানেল, এই হচ্ছে আমার সূর্য, ঠিক আছে? এটা হচ্ছে আমার ভূমি বরাবর আমার হরিজন্টাল লাইন, তাহলে এটা হচ্ছে আমার অল্টিটিউড অ্যাঙ্গেল, আর এখান থেকে তুমি পারপেন্ডিকুলার লাইন টানো, এটা হচ্ছে আমার জেনিথ অ্যাঙ্গেল। জেনিথ অ্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এজিমাথ অ্যাঙ্গেলটা আমরা আরো পরে আরো ডিটেইল ই করব। এখন একটা ছোট্ট ভিডিও দেখি, ওখানে তোমার এই ব্যাপারে বেশ সুন্দরভাবে বলা আছে, ইউটিউব থেকে ডাউনলোড করা ভিডিওটা। আচ্ছা, ভিডিওটা মেবি দেখা যাচ্ছে না। স্যার ভিডিও দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার। আপনি স্যার ভিডিও দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, নতুন উইন্ডো শেয়ার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, রাখো রাখো রাখো, শেয়ার করি নাই, সরি। স্যার নামাজের বিরতি দিলে ভালো হতো স্যার। একবারেই শেষ করে দেবে স্যার। তোমাদের তো ওই যে আর 5টার পরে ক্লাস করবা, তাহলে আমি স্যার। আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, স্যার একবারে শেষ করে দেন স্যার। একবারে তাহলে একবারে শেষ করে দিই, একবারে শেষ করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই ভিডিওটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো। আমি যেটা বলছিলাম ওইটা শেষ করে দিই। এখন আচ্ছা, ভিডিওটা নেক্সট ক্লাসে দেখাবো আমি তোমাদের। এখন দেখতে পাচ্ছো ওই আগের ফাইলটা? জি স্যার। ওকে, আচ্ছা, এখন দেখো, আমি জানি যে আমার পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, এবং পৃথিবীর অক্ষটা, অ্যাক্সিসটা কিন্তু ভার্টিক্যাল না, এটা ৩৭.৫ ডিগ্রি হেলে নিজ অক্ষ, মানে নিজ অক্ষের উপর ঘুরতেছে, এবং এটা হচ্ছে তোমার কক্ষপথ পৃথিবীর, এবং এক এক সময় এক এক ধরনের পজিশনে যাচ্ছে সূর্যের সাথে। যেমন এটা হচ্ছে ২১শে মার্চ। ২১শে মার্চ দেখো, আমার নর্দার্ন হেমিস্ফিয়ার কিন্তু সূর্যের সবচেয়ে বেশি আলো পাচ্ছে। আচ্ছা, আবার ২২শে সেপ্টেম্বর দেখো, নর্দার্ন হেমিস্ফিয়ার চেয়ে সাউদার্ন হেমিস্ফিয়ার কিন্তু বেশি আলো পাচ্ছে। আবার তুমি ডিসেম্বরে দেখো, ডিসেম্বরে তোমার সূর্যের আলোটা কিন্তু তোমার ওই সাউদার্ন হেমিস্ফিয়ারে বেশি পাচ্ছে, নর্দার্ন হেমিস্ফিয়ার কম পাচ্ছে। যেহেতু বাংলাদেশ নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, এই জন্য বাংলাদেশ তখন শীতকাল। স্যার এটা কি সাউদার্ন, হ্যাঁ স্যার, স্যার ওই যে হ্যাঁ, এটা বলো। কি ওই যে জানুয়ারি আর ডিসেম্বর, এটা কি ইস্ট আর ওয়েস্টের হিসাব হবে স্যার, না নর্দার্ন আর ইস্টের হিসাব হবে? হ্যাঁ, নর্দার্ন মানে না, মানে ওই যে এটা তো স্যার ঘুরতেছে তো, এটা তো ঘুরতেছে, পৃথিবীর চারিদিকে ঘুরতেছে তো, সূর্যের চারিদিকে ঘুরতেছে তো পৃথিবীটা। তোমার সূর্যের আলো এক এক সময়ে এক এক ভাবে পড়তেছে। তো আমাদের শীতকাল গরমকাল কি করে হচ্ছে? আমাদের গরমকাল কখন বলি? যখন সূর্য প্রখর ভাবে আমাদের উপরে আলো দিচ্ছে।
আর আমি শীতকাল কখন বলতেছি, যখন সূর্যটা তোমার মানে কম হিট আমাদের এনার্জি আমাদেরকে দিচ্ছে। এটা কি করে সম্ভব? তুমি যদি এই বাইশে ডিসেম্বরের ফিগারটা দেখো, সূর্য কিন্তু তার কক্ষের উপর ঘুরে যাচ্ছে, মানে এবং এই 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 রাস্তাটা সে ফলো করতেছে। ঠিক আছে, এখানে দেখো সূর্যের আলো কিন্তু মেইনলি আমার এই পৃথিবীকে যদি বিষুবরেখা, এটা যদি বিষুবরেখা কল্পনা করো, উপরেরটা হচ্ছে আমার নর্দার্ন হেমিস্ফিয়ার, নিচেরটা হচ্ছে আমার সাউথার্ন হেমিস্ফিয়ার। তারা সূর্যের আলো বেশি পাচ্ছে বলো? নর্দার্ন বেশি পাচ্ছে স্যার। হ্যাঁ, নর্দার্ন বেশি পাচ্ছে স্যার। নর্দার্ন কি করে? এই হচ্ছে আমার বিষুবরেখা, এই হচ্ছে আমার নর্দার্ন তো ছায়ার মতো। হ্যাঁ, নর্দার্ন স্যার ছায়ার ভিতরে তাদের। মানে দক্ষিণ হেমিস্ফিয়ারে যেগুলো দেশ আছে ওই সময় হচ্ছে ডিসেম্বর মাসটা হচ্ছে ওই সময় গ্রীষ্মকাল, যেমন অস্ট্রেলিয়া। আমাদের যখন শীতকাল, অস্ট্রেলিয়ায় তখন গ্রীষ্মকাল, গরম। কারণ এই পজিশনে স্যার ইস্ট আর ওয়েস্টে হিসাব করলে স্যার বেশি ভালো হতো না স্যার? হ্যাঁ, কোনটা স্যার এই যে ডিসেম্বরের এই পজিশনে, হ্যাঁ, স্যার আমরা যদি ইস্ট আর ওয়েস্ট আগে যান স্যার, আপনি একটা হিসাব করলেন না না, যে long- ইস্ট আর ওয়েস্টের কোনো সম্পর্ক নাই তো, পৃথিবী তো সবসময় ঘুরতেছে। নর্দার্ন আর পৃথিবী একবার একবার ইস্টের দিকেও যাচ্ছে, ওয়েস্টের দিকেও যাচ্ছে। কিন্তু পৃথিবী যেহেতু হেলে আছে, এই হেলে থাকার কারণে, এই যে হেলে থাকার কারণে দেখো ম্যাক্সিমাম ইয়েটা পাচ্ছে, সূর্যের এনার্জিটা পাচ্ছে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ার, এবং নর্দার্ন হেমিস্ফিয়ার কিন্তু এই সূর্যের এনার্জি থেকে দূরে চলে গেছে। এখানে আবার এখানে দেখো 22শে সেপ্টেম্বর সাউদার্ন হেমিস্ফিয়ার কিন্তু ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছে, নর্দার্ন হেমিস্ফিয়ার একটু কম পাচ্ছে, বাট এটা কিন্তু সূর্যের দূরত্বের কাছে। এই জন্য আমি মোটামুটি ভালো, আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদের দেশে ভালো গরম পড়ে। আচ্ছা, আর এটাই দেখো এই মার্চ মাসে দেখো সূর্য একদম সরাসরি কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের উপর আলো দিচ্ছে, এবং এই এখন কিরকম গরম পড়তেছে বুঝতেছো তো তোমরা? ঠিক আছে, সো এটা হচ্ছে পিক সামার এই নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য এই পজিশনটা। এবং এইখানে যে একটু দূরে হয়ে গেছে, এখানে কিন্তু সূর্য মানে তার আলো দিচ্ছে কিন্তু এই নর্দার্ন হেমিস্ফিয়ারে। এই সাউদার্ন হেমিস্ফিয়ার দেখো একটু দূরে সরে গেছে। এটা একমাত্র পসিবল, এই যে আমাদের ঋতু পরিবর্তন হচ্ছে একমাত্র পসিবল হচ্ছে যেহেতু আমার অ্যাক্সিসটা ইনক্লাইন্ড হয়ে গেছে ৩.৫ ডিগ্রি। যদি আমার অ্যাক্সিসটা ভার্টিক্যাল হতো তাহলে জিনিসটা কিন্তু অন্যরকম হতো। ঠিক আছে, এই যে ৩.৫ ডিগ্রি এখানে দেখানো হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা তোমরা মানে ইউটিউবে ভিডিও দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি এটা বলে শেষ করব, ইয়েতে সোলার প্যানেলে আরেকটা কথা সবসময় মেনশন করা হয়, সেটা হচ্ছে ইয়ার মাস। আচ্ছা, সোলার প্যানেল যখন করে, সোলার প্যানেলের ম্যানুফ্যাকচারাররা যখন সোলার প্যানেল তোমার কাছে বিক্রি করে, সে কয়েকটা প্যারামিটার দেয়। যেমন তুমি বাজারে যখন একটা ফ্যান কিনতে যাচ্ছ, তুমি যদি বলো আমাকে একটা ফ্যান দেন, তাহলে দোকানদার যদি একটু স্মার্ট হয় কি জিজ্ঞেস করবে বলো দেখি? স্যার এসি ফ্যান নাকি ডিসি ফ্যান? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গুড, এসি ফ্যান না ডিসি ফ্যান। আচ্ছা, তারপর এখন তো হ্যাঁ, কত ইঞ্চি স্যার ওই ফ্যান? হ্যাঁ, কয় ইঞ্চি ফ্যান আছে, কত ওয়াটের ফ্যান চান, এগুলা জিজ্ঞেস করবে। সেইভাবে হ্যাঁ, কত স্পিড আছে, এই মানে সমস্ত যা যা টেকনিক্যাল প্যারামিটার আছে এইগুলা তোমার জানতে হবে। ঠিক আছে, যখনই তুমি একটা জিনিস নিয়ে হ্যান্ডেল করবা একটা এখানে এই সোলার প্যানেলের জন্য যখন তুমি একটা সোলার প্যানেল কিনতেছো, ম্যানুফ্যাকচারার বলে দিচ্ছে এই প্যানেলটা হচ্ছে 100 ওয়াটের প্যানেল। তার মানে কি বলো দেখি? 100 ওয়াট অ্যাবজর্ব করার ক্ষমতা থাকবে। স্যার 100 ওয়াট ওর না, প্যানেলটা 100 ওয়াট, সে 100 ওয়াট ইলেকট্রিসিটি তৈরি করবে, 100 ওয়াট পাওয়ার তৈরি করবে। কিন্তু কার দ্বারা তৈরি করতেছে? সূর্য দ্বারা। এবং সূর্য কি সবসময় একই আলো দেয়? না স্যার, দিনে না স্যার, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। তাহলে এখন যদি ম্যানুফ্যাকচার বলে যে এটা 100 ওয়াট, মানে স্যার ম্যাক্সিমাম রেটটা হচ্ছে 100। হ্যাঁ, তো 100 ওয়াট কখন? ম্যাক্সিমাম রেটটা হচ্ছে 100। 100 ওয়াট কখন দিবে?
স্বাভাবিকভাবে আমার প্রশ্ন জাগবে স্যার এটা পিক তো টাইম এটা- যখন মানে সূর্যটা বেশি স্যার দুপুরে এই জন্য ম্যানুফ্যাকচারাররা কয়েকটা প্যারামিটার বলে দিচ্ছে। সূর্য যদি এই অবস্থায় থাকে, সূর্যের অ্যাঙ্গেল যদি এই অবস্থায় থাকে, তখন তোমার এই প্যানেলটা 100 ওয়াট দিবে, এছাড়া দিবে না। বুঝছো? সেটাই এখানে। তো ইয়ারমাস কথাটা হচ্ছে এই যে সূর্যের আলো যখন পৃথিবীতে আসতেছে, এই সূর্যের এই দুইটা পজিশন কল্পনা করো। এই একটা পজিশন পৃথিবী, ধরো এখানে আমার সোলার প্যানেলটা আছে, আর এই একটা পজিশন সূর্য সরে এখানে চলে আসছে। কোনখানে আলো বেশি পাচ্ছে সোলার প্যানেলটা বলতে কি? যখন স্যার লম্বা লম্বি ভাবে আছে। হ্যাঁ, যখন লম্বালম্বি আছে তখন সোলার প্যানেলটা সবচেয়ে বেশি আলো পাচ্ছে। আর যখন তির্যক ভাবে গেছে তখন আলো কেন? দুটোই তো পারপেন্ডিকুলারলি পড়তেছে, তাই না? কেন? স্যার একটা ডিফ্লেকশন হয়ে আইতেছে স্যার, আর একটা ডাইরেক্ট আসতেছে। না, একটা হচ্ছে কি, ধরো এই যে এটা হচ্ছে বায়ুমণ্ডল, এই নীলটা বায়ুমণ্ডল। এখানে দেখো, এখানে বায়ুমণ্ডলের যা থিকনেস, এখানে কি থিকনেস এক? না না স্যার। হ্যাঁ, পূর্ণ অভ্যন্তরীণ স্যার এইভাবে অ্যাঙ্গেলে স্যার বেশি পথ অতিক্রম করা লাগতেছে, আর যখন নাকি ডিরেক্টলি হ্যাঁ, পড়তেছে তখন right, কিছু right. হলে কম হ্যাঁ, কম। স্পেস এই জন্য করছে। এই জন্য আরেকটা প্যারামিটার ম্যানুফ্যাকচারাররা বলে দেয়, এটাকে বলা হয় এয়ার মাস। মানে কতটুকু বায়ুমণ্ডলের ভিতর দিয়ে সূর্যের আলোটা যাবে তার উপর প্যানেলটা কত ওয়াট দিবে সেটা ডিপেন্ড করবে। এই জন্য প্যানেলের উপর আরেকটা প্যারামিটার লেখা থাকে, যেমন ফ্যানের উপর 220 ওয়াট, 220 ভোল্ট, 300 আরপিএম এভাবে লেখা থাকে। সেরকম প্যানেলের উপর লেখা থাকে 100 ওয়াট পিক, AM 1.5, AM 1.5। এটা কি আমরা নেক্সট ক্লাসে পড়বো। হ্যাঁ, এটা হচ্ছে এয়ার মাস 1.5। এই জিনিসটা কি আমরা নেক্সট ক্লাসে আবার পড়বো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের Okay, sir. তোমাদের, একটু ফাস্ট যেতে হবে স্যার এবং 48.2 ডিগ্রি স্যার, এটা হচ্ছে দুইটার অ্যাঙ্গেল বোঝানো হচ্ছে মধ্যবর্তী। হ্যাঁ 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 হ্যাঁ, দুটা। এটা জিনিসটা কি সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা সোলার প্যানেলের জন্য। স্যার একটা এয়ার মাস, কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা এখন যে সোলার প্যানেলগুলো ইউজ করি স্যার, এগুলো কি স্যার ম্যাক্সিমামই এখন পারক্সাইড সোলার সেল ইউজ করি, নাকি আগে সেই পিভি সোলার সেলগুলো ইউজ করি? না না না, এখন তো এটা অনেক ধরনের, এটাও পড়াবো তোমাদের। এখন আমরা মেইনলি বাংলাদেশে আমরা দুই ধরনের সোলার প্যানেল ইউজ করি, একটা হচ্ছে মনোক্রিস্টালাইন, একটা হচ্ছে পলিক্রিস্টালাইন। এবং ওইটা তুমি দেখলেই বুঝবা। মানে মনোক্রিস্টালাইন হচ্ছে একটু কালচে টাইপের, আর পলিক্রিস্টালাইন হচ্ছে একটু নীল 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 ভাব। আমি দেখাবো তোমাদের নেক্সট ক্লাসে। এই জন্য স্যার মানে কোনটার, স্যার এর মধ্যে কি ইমিশন রেট কোনটার বেশি আছে নাকি? না, এক একটা এফিসিয়েন্সি এটা ডিপেন্ড করে তুমি কিভাবে তৈরি করতেছো। কারণ তোমার যখন সোলার সেল তুমি তৈরি করো, মানে সোলার প্যানেল মানে কি, ছোট ছোট অসংখ্য সেলের সমন্বয়ে একটা প্যানেল তৈরি করতেছে। এখন এই সোলার সেল তুমি কি ধরনের ইয়ে দিছো, মানে ইম্পিউরিটি দিয়েছো ওর মধ্যে, তার উপর ওটার এফিসিয়েন্সিটা ডিপেন্ড করে। এমন হতে পারে তুমি মনোক্রিস্টালাইন বানাচ্ছ যেটার এফিসিয়েন্সি পলিক্রিস্টালাইনের চেয়ে বেশি, এরকম হতে পারে। এটা ডিপেন্ড করে। এখন যেটা বাজারে আছে মনোক্রিস্টালাইন আর পলিক্রিস্টালাইন, দুটোরই এফিসিয়েন্সি প্রায় কাছাকাছি চলে আসছে এখন, 18%, 19%। তার মানে যেই সূর্যের আলোটুকু তোমার প্যানেল উপর পড়তেছে তার শুধু 18% এনার্জি আমি ইউটিলাইজ করতে পারতেছি। সো দিস ইজ নট এন এফিসিয়েন্ট সিস্টেম। মানে তুমি যে ইনপুটটা দিচ্ছ সূর্যের আলো থেকে, তার 18% তুমি আউটপুট পাচ্ছ, বাকি কত পার্সেন্ট, 82% তোমার কিন্তু লস হয়ে যাচ্ছে, ইউটিলাইজ করতে পারছি না। সো এখন ল্যাবরেটরিতে এটা 30% পর্যন্ত মানে অ্যাচিভ করতে পেরেছে আর কি ল্যাবরেটরিতে সোলার প্যানেলের এফিসিয়েন্সি। আস্তে আস্তে 50% হবে ইন কোর্স অফ টাইম। স্যার এই লসটা এত পরিমাণ কিভাবে হচ্ছে যদি একটু ব্রিফলি বলতেন। হ্যাঁ, এই লসটা এই যে 82% হয়ে যাচ্ছে, লসটা হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এই লসটা আমাদের গায়ে লাগতেছে না কেন? কারণ আমরা আল্লাহ দেওয়া জিনিস ফ্রি পাচ্ছি, তাই না? এটা যদি ধরো তুমি পেট্রোল ঢালতা, তাহলে তুমি 100 লিটার পেট্রোলে তুমি যদি শুধু মানে জেনারেটর শুধু 18 লিটারের তেল দিয়ে চলবে, আর বাকি 82 লিটার ওয়েস্ট হয়ে যাবে। এটা না, এখানে লসটা হচ্ছে
যে তোমার এই যে সূর্যের আলোটা এটা এসে প্যানেলের ভিতর দিয়ে যাওয়ার আগে অনেক ধরনের স্ক্যাটারিং হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এবং সোলার প্যানেল মানে পুরা আলোটা নিতে পারতেছে না। এটা আমরা দেখব কেন সোলার প্যানেলের এফিসিয়েন্সি কম, এটা আমরা দেখব। এই জন্য মানে এখন অনেক রিসার্চ হচ্ছে যে কি করে সোলার প্যানেলের এফিসিয়েন্সিকে বাড়ানো যায়, এবং ল্যাবরেটরিতে ওটা 30%। হ্যাঁ বলো স্যার, যেহেতু হচ্ছে আলোর রেট সবসময় একই রকম হয় না, সেক্ষেত্রে তো ফ্রিকোয়েন্সিও মানে ডিফারেন্ট হবে স্যার। সেক্ষেত্রে আমরা যদি এসি কম্পোনেন্টে চালাতে চাই স্যার, সেক্ষেত্রে তো না একটা না না প্রবলেম। না 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 আলো রেট একই একই কি করে বলো, এক তো না। সূর্যের আলোতে কয়টা রং আছে? স্যার 7টা। 7টা রং। এই 7টা রং নানা রকম খেলা খেলতেছে কিন্তু সোলারের উপর, সেটাও আমরা দেখবো। এই যে তোমরা ডিভাইস মানে ইলেকট্রনিক ডিভাইস আছে না, এখানে ইলেকট্রনিক ডিভাইসের কিছু আইডিয়া আছে এখানে, যে তোমার কেন সোলার প্যানেলের এফিসিয়েন্সি কম এবং কোন আলোটা সবচেয়ে বেশি সংবেদনশীল সোলার প্যানেলের জন্য বা সোলার সেলের জন্য, এগুলো আমরা দেখবো। যাই হোক, তো নেক্সট ক্লাসে তোমরা মানে একদম টাইমলি চলে এসো, কারণ আমি শুরু করে দেবো কিন্তু 4টা থেকে, কারণ রমজানের সময় এমনি সময় খুব কম, 1 ঘন্টা এমনি চলে যায়। তো সো ট্রাই টু কাম অন টাইম, আর একটু ফাস্ট যাব নেক্সট ক্লাস থেকে। আর নেক্সট ক্লাসে পরের ক্লাসে আমি কিন্তু একটা ছোট্ট ক্লাস টেস্ট নিব, অনলাইন ছোট্ট ক্লাস, মানে এই 10 মিনিটের একটা ক্লাস টেস্ট নিব। আমি তোমাদের 3টা থেকে 4টা মিনিমাম 4টা ক্লাস টেস্ট নিব, এবং ওর থেকে মানে 2টা মানে বেস 2টা কাউন্ট করব। ঠিক আছে? ওকে, তুমি ভালো থেকো। আর ক্লাস টেস্ট স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি 4টা ক্লাস টেস্ট নিব। হ্যাঁ কি বলছিলাম? ওকে স্যার। স্যার ক্লাস টেস্টটা কি রিটার্ন নেবেন? সিলেবাসটা কি নেক্সট ক্লাস পর্যন্ত? সামনে যেটা নেবেন, সামনে যেটা নেব, হ্যাঁ রিটেন নিব, বাট অনলাইন। মানে তোমার ওই যে গুগল ক্লাসরুমে আমি আপলোড করব, এই 10-15 মিনিট পরে তোমরা আবার এটাকে টার্নিং করবা। ঠিক আছে? হয়তো কেমি সফটওয়্যার কি নেক্সট ক্লাস পর্যন্ত? আমি বলে দিব আচ্ছা আমি বলে দিব নেক্সট ক্লাসে বলে দিব। আমি নেক্সট ক্লাসে পড়াবার পরে, তবে মানে আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ যে যেটা পড়ানো হচ্ছে সেটা ওই দিনই একটু দেখে নিবা। তোমাদের এমন না যে ইভেন আমি তোমাদের মোবাইলে যদি এটা থাকে, একবার জাস্ট ধরো এই ইফতারের আগে বা ইয়েতে মানে আজকে পর্যন্ত যেটুকু পড়লাম, তুই 15 মিনিট একটু রিভিউ করলে কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে গেল এবং ফ্রেশ থাকবে পুরো জিনিসটা। ঠিক আছে? এবং ট্রাই টু রিভিউ এটা ইট হেল্পস ইউ টু ডেভেলপ ইউর নলেজ। ঠিক আছে? ওকে স্যার কাইন্ডলি 23rd ইনটেকের বিষয়টা একটু দেখবেন স্যার, ওই ইলেকট্রনিক্স মাইনরের। হ্যাঁ আমি নেক্সট ক্লাসে জানাবো। ঠিক আছে, আমি ইয়ে করে নেক্সট ক্লাসে জানাবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।